কি হয়েছে? মোবাইল দেখ ছাগলি। বিরক্ত নিয়ে মোবাইলে দেখলো কিরণ। মোবাইল দেখতেই তার চক্ষু চড়কাজ। জাহানের এতগুলো কল। সে দ্রুত কল ব্যাক করতে নিল। থামিয়ে দিল মীরা। গাধীর বাচ্চা গাধি, কল ধরিস না। ধরলে বুঝে ফেলবে তুই যে বাইরে। আর আজ অফিসও বন্ধ। যদি বলে তুই কোথায়, তখন কি বলবি? আসলেই তো থ্যাঙ্কস রে। কিরণ যেন বড় বাচ্চা বেঁচে গেল। এক্ষুনি তো একটা অঘটন ঘটাতেই যাচ্ছিল। শিট। তাড়াতাড়ি মেসেজ কর। শালা তো আমার মোবাইলে বারবার কল দিচ্ছে। মীরা তারা কণ্ঠ। কিরণ মেসেজ অপশনে গিয়ে তাড়াতাড়ি জাহানকে মেসেজ করলো। হ্যাঁ জো, কল দিচ্ছ কেন? দেখছো না ধরছি না? ততক্ষণে রিপ্লাই এলো জাহানের। কল ধরছো না কেন? কল ধরো তাড়াতাড়ি। জাহানের মেসেজে রাগের অস্তিত্ব টের পেল কিরণ। কিন্তু কিরণ উল্টো এমনভাবে মেসেজ করলো যেন সে নিজেই রেগে আছে। আরে কচুর মাথা, মোবাইলের স্পিকারে কি যেন সমস্যা হয়েছে, কোনো কথা শোনা যায় না, বলাও যায় না, তাই ধরছি না। তাই বলে যখন কল দিয়েছি তখন কেন মেসেজ করলে না? এত দেরি কেন লাগলো? ঘুমাচ্ছিলাম, ফোন সাইলেন্ট ছিল। ফোন সাইলেন্ট কেন করেছিলে? মনে নেই কেন করেছিলাম, হয়তো ভুলে। নাকি আমি কল দিলে তুমিও বিরক্ত হও বলে? কিরণ ঠিক তাই লিখে তারপর কেটে দিল। আবার নিজেকে সংযত করলো আপাতত কোনো ঝগড়া না করার। কিন্তু জাহানকে এত কৈফিয়ত সে দিতে পারবে না। খুব বিরক্ত লাগলে জাহানের এই সাধারণ ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করাটাকে। তাই এই কথাবার্তার ইটি টানতে সে একটু লুতুপুতু লেখা লিখলো। কি যা তা বলছো? তোমার কল পেলেই তো আমি সবচেয়ে বেশি খুশি হই জাওবান। ভালোবাসার মানুষের ডাকে কেউ বিরক্ত হয় বুঝি? আমার ভালোবাসার মানুষ তো ওয়ান অ্যান্ড অনলি তুমি, আমার জাওবান, হরফে আমার জান। তারপর কয়েকটা কিসিং ইমোজি। মেসেজটা লিখতে গিয়ে কিরণ হেসে দিল। মীরাও ফিক করে হেসে দিল, যেন এর চেয়ে ভারী জিনিস তারা আর কোথাও দেখেনি। মীরা হাসতে হাসতে গড়িয়ে পড়ল কিরণের ওপর। ওপাশ থেকে কয়েক মুহূর্ত কোনো মেসেজ আসেনি। তাই কিরণ হাসি থামিয়ে লিখল। শোনা, আমার আরও ঘুম পেয়েছে, একটু ঘুমাবো, পরে কথা বলি প্লিজ লাভ। তাও কোনো রিপ্লাই আসলো না, কিন্তু সিন হলো ঠিকই। কিরণ জানে জাহান মেসেজের দিকে এক চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কারণ জাহান কিরণকে এর আগে কোনোদিন এত রোমান্টিক আলাপ করতে দেখেনি। তাই বোধহয় বেচারা শখ খেয়েছে। কিরণ আবার লিখল। আপাতত বাই, আমি নেট অফ করে দিচ্ছি, এখন কল দিও না, বাই। তারপর সে মেসেঞ্জার ক্লোজ করে দিল। মীরা তখনও হাসছে। কিরণ মুচকি এসে জানলার বাইরে তাকালো। এখনও কুয়াশা কাটেনি। 10টা তো বাজে প্রায়। শীত লাগছে বেশ। কিরণ জানলা টেনে দিল। আচমকা মীরা প্রশ্ন করল। তুই কি জাওবান ভাইয়াকে সত্যি ভালোবাসিস? কিরণ মীরার দিকে ফিরল। মীরার মুখের হাসি উধাও হয়ে ভর করছে সিরিয়াসনেস। কিরণ হালকা হেসে বলল। তোর কি মনে হয় ভালোবাসি ওকে? এই কয়েকদিনই তোর আর ভাইয়ার কথাবার্তায় আমার কাছে মনে হয়েছিল তুই ভাইয়াকে ভালোবাসিস, কিন্তু আজ মনে হচ্ছে না। কিরণ একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল। ভালোবাসি না তাকে, কখনো পারবো কি না তাও জানি না। তাহলে তুই যে নিজে থেকে প্রতিদিন ভাইয়ার খোঁজ নিস, তার এত কেয়ার করিস, এগুলো কি? এগুলো কি তোর ভালোবাসা মনে হয়? মায়া বলতেও একটা জিনিস আছে মিরি। যুবের সাথে থাকতে থাকতে ওর প্রতি আমার শুধু মায়া কাজ করে। এটা কি অস্বাভাবিক কিছু? আমরা যদি নর্মালি কারোর সাথে কয়েকদিন মিশি, তার প্রতি স্বাভাবিকভাবে আমাদের মায়া কাজ করবে। আর সেখানে জাওয়ানের সাথে আমার সম্পর্কের 8 মাস প্রায়। ও নিজেও প্রতিদিন আমার খোঁজ খবর নেয়, কি করেছি না করেছি সব বিষয় কেয়ার করে। হ্যাঁ মানছি ওর এসব অতিরিক্ত, কিন্তু ও যদি একদিন এমন না করে তাহলে ব্যাপারটা আমার কাছে অস্বাভাবিক লাগে এবং আমি জাওয়ানের এই পাগলামিগুলো মিস করব। কিন্তু তাই বলে কি এটা ভালোবাসা? জাওয়ানের এইসব পাগলামি শুধু অভ্যেসে পরিণত হয়েছে, আর এই সবই মায়ার বশে। ভালোবাসলে মনের থেকে যে একটা টান আসে, এই টানটা আমার জাওয়ানের জন্য কাজ করে না। আর অনেস্টলি জাওয়ান আমার ভালোবাসা ডিজার্ভ করে না, শুধুই মায়া ডিজার্ভ করে। তাহলে তুই যে জেলাস হোস, ইয়ানাকে জাওয়ানের পাশে দেখলেও তো তুই জেলাস হোস। এই জেলাসিটাও কি মায়া? কিরণ একটা হতাশার নিঃশ্বাস ফেলল। মীরা শোন, তোর একটা ফ্রেন্ডের সাথে যদি হঠাৎ অন্য একজন এসে ক্লোজ হওয়ার চেষ্টা করে, তখন কিন্তু তোর মধ্যে জেলাসি কাজ করে। তোর মন চায় ওই ফ্রেন্ডের সাথে আমি ছাড়া আর কেউ ক্লোজ না হোক। তার মানে কি তুই ওই ফ্রেন্ডকে ভালোবাসিস? আসলে আমরা চাই কেউ যদি আমাদের দিকে তার একান্ত সব ধ্যান দেয়।
সেই একই ধ্যানটা যাতে অন্য কেউ না নেয়, এটা জেলাসি, কিন্তু ভালোবাসা না। এর জন্য দোষী কিন্তু ওই মানুষটাই। সে যদি আমাদেরকে এতটা ইম্পর্টেন্স না দিয়ে সবাইকে সমান ইম্পর্টেন্স দিত, তাহলে এই জেলাসিটা আমাদের মধ্যে কাজ করতো না। ঠিক তেমনি জাওহান তার সব ধ্যান জ্ঞান আমাতে দিয়েছে। এখন ইয়ানা যদি এসে ভাগ বসাতে চায়, তাতে আমার জেলাস হওয়া নর্মাল। কিন্তু তুই তো জাওয়ান ভাইয়াকে ভালোই বাসিস না, তাহলে এত জেলাস কেন হোস? এই যে বললাম মায়া, সবটাই মায়া। যেহেতু তোদের মধ্যে ভালোবাসা নেই, তার মানে তো একদিন না একদিন তোকে জাওয়ানকে ছাড়তেই হবে। তখন তুই জেলাস হবি না যদি ভাইয়ার মনে অন্য কেউ আসে। কিরণ তাচ্ছিল্যের হাসি হাসে। একটা কথা ভুল বললি, ভালোবাসা আছে, তবে তা সম্পূর্ণ জাওহানের তরফ থেকে, আমার তরফ থেকে শুধু মায়া। আর আমি জানি না কোনোদিন জাওহানকে ছাড়তে পারবো কিনা। সরি, আমি না, জাওহান আমাকে ছাড়তে পারবে কিনা। তার মানে তুই জাওয়ানকে ছাড়তে চাস? বহু আগে থেকেই। তাহলে সম্পর্কে গেলি কেন? ভালো তো ছিলি তুই যখন পালিয়ে গিয়েছিলি। যেদিন জাওয়ান ভাইয়াকে রিজেক্ট করেছিলি, ফিরে আসলি কেন? কিরণ নিশ্চুপ রইল। সে এসব বলতে পারবে না মীরাকে। এমন অনেক কথাই আছে যা সে মীরাকে কেন কাউকেই বলেনি। কিরণ এবার উদাস কণ্ঠে বলল, আচ্ছা, এই মায়া দিয়ে কি সংসার করা যায় না? জাওহান তো আমাকে ভালোবাসে, আর ওর জন্য আমার মায়া কাজ করে। তাহলে ভালোবাসা মায়া দিয়ে কি সংসার করা যায় না? তা তো অবশ্যই যায়, কিন্তু কথা হলো ভাইয়ার ভালোবাসা তো অসুস্থ ভালোবাসা। তোর এই মায়া বিয়ের পরে তিক্ততায় রূপ নেবে। তখন জাওয়ান ভাইয়ার এত কি আর পাগলামি গলায় ফাঁসির মতো লাগবে। এখনই তো তোকে পারমিশন ছাড়া কোথাও যেতে দেয় না, কারোর সাথে মিশতেই দেয় না। বিয়ের পর তো শিকল দিয়ে আটকিয়ে রাখবি। কিরণ কিছু বলল না। সে জানে মীরা ভুল কিছুই বলেনি। জাওহান জীবনে আসার পর তার স্বাধীন জীবন পরাধীন হয়ে গিয়েছে, আর বিয়ে করলে তো তার জীবনটাই শেষ। ভালোবাসা দিয়ে সংসার করা গেলেও অসুস্থ ভালোবাসা দিয়ে চায় না। তোর মতো চঞ্চল একটা মেয়ের টানা কেটে দিবে, ইচ্ছে মতো কিচ্ছু করতে পারবে না, খাঁচায় বন্দি করবে। অলরেডি করেই ফেলেছে, এখন খালি খাঁচায় তালা মারার পালা। কিরণ খুব বড় করে গভীর একটা শ্বাস ছাড়ল। তার মাথা ব্যথা করছে। কি হবে জাওহানকে বিয়ে করলে? তারা বাসায় পৌঁছল দুপুর 1টায়। কিরণ ক্লান্তি নিয়ে ঘরে ঢুকলো। ড্রয়িং রুমের সামনে দিয়ে তার রুমে যেতেই গম্ভীর পুরুষালী একটা কণ্ঠ বলে উঠল, ছুটি কেমন কাটলো? চমকালো কিরণ। চৌকিতে তাকালো ডান পাশে নরম গদিতে বসা পুরুষটির দিকে। উজান পায়ের উপর পা তুলে বসে আছে, তার সরু দৃষ্টি কিরণের ওপর। এই কনকনে ঠান্ডায়ও কিরণের মৃদুদণ্ড বেয়ে ভয়ের শীতল স্রোত বয়ে গেল। উজান কিভাবে জানলো? এসব ভেবে কিরণের কপালে দরদর করে ঘাম ঝরতে লাগলো এই শীতে। উজান পা নামিয়ে কোটের পকেটে হাত দিয়ে ধীর পায়ে কিরণের নিকট আসলো। 1 হাত দূরত্ব তাদের মাঝে। হাত বাড়িয়ে কিরণের কপালে জমে থাকা ঘামের ফোঁটা তর্জনীতে নিল। উজানের গরম হাতের স্পর্শে কেঁপে উঠল কিরণ। উজান আঙুলে থাকা ঘামের ফোঁটা বৃদ্ধাঙ্গুলি দিয়ে চুটকির মতো করে ছুঁড়ে মারল ভীত সন্ত্রস্ত কিরণের মুখে। চোখ কুঁচকে বন্ধ করে নিল কিরণ। উজান একটু দূরে সরে আসলো। কিরণকে পা থেকে মাথা পর্যন্ত দেখল। শান্ত গলায় বলল, ষষ্ঠী লজ, জয়নাল আবেদিন পার্ক, জাদুঘর, সিলভার প্যালেস ঘোরা শেষ, নাকি আরো বাকি আছে? কিরণ বিস্মিত হলো। উজান কিভাবে জানলো যে সে ময়মনসিংহে গিয়ে এসব জায়গায় ঘুরেছে? অফিস থেকে ছুটি নিয়ে অল্প দিনে তো বেশ ঘুরলে, বলে উজান। কিরণ কণ্ঠে বিস্ময় ঠেলে বলল, তুমি কিভাবে জানো এসব? উজান কিছু বলল না, কিন্তু কিরণের কেন যেন মনে হলো উজান তার কথার প্রত্যুত্তরে হাসছে। জুফ তো তোমার দায়িত্ব নিয়ে গিয়েছিল আমার উপর। অনেকক্ষণ পর বলল উজান। তার মানে কি তুমি আমাকে স্টক করছিলে? কিরণের কণ্ঠে হালকা রাগ। পাগল নাকি? আমার তোর খেয়ে দিয়ে কাজ নেই তোমার মতো মেয়ের পেছন পেছন ঘোরা। উজানের কণ্ঠে তাচ্ছিল্য। তোমার মতো মেয়ে মানে কি বুঝালে? উজান তার উত্তর না দিয়ে বলল, এই যে পাখির মতো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছ, জুফের অনুপস্থিতিতে জুফ কি জানে? তুমি যদি বলে থাকো তাহলে তো জানবেই। কিরণের কাটকাট উত্তর। মনে মনে সে ভয় পেলেও প্রকাশ করল না। ভয় পেতে দেখলে উজান আরও পেয়ে বসবে। উজান এক হাতে চশমা ঠিক করলো। কিরণের এবারও কেন যেন মনে হলো উজান হালকা হাসলো, অথচ তার মুখ একদম নির্বিকার। নাকি কিরণ ভুল ভাবছে? চলো। এই বলে উজান বেরিয়ে যেতে লাগলো। কোথায়? প্রশ্ন করলো কিরণ। গেলেই দেখতে পাবে। আর কিছু জামা কাপড় প্যাক করে নিও। দীর্ঘ জার্নির পর কিরণের কোথাও যেতে মন চাইছিল না। একটু ঘুমোতে পারলে ভালো হতো, কিন্তু আপাতত উজানের সাথে তর্কে যেতে চাচ্ছে না। যদি রাগের মাথায় জাওহানকে বলে দেয় সব,
অগত্যা কিরণ উজানকে অনুসরণ করতে লাগলো। উজান ড্রাইভিং করছে আর কিরণ তার পাশে বসে বিড়ালের গায়ে হাত বুলাচ্ছে। তাদের মাঝে পিনপত নীরবতা। প্লে লিস্টে বাজছে লাভ স্টোরি গানটা। কিরণের চুল বাতাসে উঠছে। সে চুলগুলো ঠিক করলো না, উঠতে দিল। আজ অনেক ক্লান্তি লাগছে তার। গানটি খুব সুন্দর, কিন্তু ভাষাটা কেমন অচেনা লাগছে। ইংলিশ না, তাও গানটার হৃদয়ে দাগ কাটার মতো, যেন এক্ষুনি কেঁদে দেবে। উজান জানালা তুলে দিল। বন্ধ করলে কেন? ঠান্ডায় বিড়ালটির কষ্ট হচ্ছে। কিরণ এতক্ষণে খেয়াল করলো যে তার কোলে বিড়াল আছে। আসলে এত ক্লান্তি লাগছিল শরীর। উজান, তুমি সত্যি জুবকে কিছু বলনি তো? সাবধানে প্রশ্ন করলো কিরণ। তোমাদের মাঝে ঝগড়া মেটাতে মেটাতে আমি ক্লান্ত। সামনে তাকিয়ে উত্তর দিল উজান। প্রশান্তের নিঃশ্বাস ফেলল কিরণ। যাক, তার মানে উজান কিছুই বলেনি। আচ্ছা, এই গানটা কোন ভাষার? ফ্রেঞ্চ। তুমি বোঝো লিরিক্সগুলো? না বুঝলে চালিয়েছে কেন? উফ, এই ছেলেটা কি কিরণের সাথে নর্মালভাবে একটু কথা বলতে পারে না? এত তারা কেন? ফালতু। কিরণ আর কিছু বলল না, চোখ বন্ধ করে গানটা উপভোগ করতে লাগলো। কিরণ অনুভব করলো কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে পেছন থেকে। কিরণ পেছনে দাঁড়ানো মানুষটির পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। সে দেখতে পাচ্ছে না মানুষটিকে। তার সামনে গাঢ় নীল সমুদ্র। এখন রাত নেমেছে সমুদ্রে। পূর্ণ চাঁদ তার রূপালী আলোয় আলোকিত করেছে সমুদ্রকে। চারিদিকে জ্যোৎস্না, এত সুন্দর, চোখ জোড়ানো। ঠান্ডা হিম শীতল বাতাস কিরণের পাতলা সাদা গাউন ভেদ করে শরীরের শীতল স্পর্শ ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে। এত শান্তি। কিরণের কাছে মনে হলো সে সমুদ্রের পানির ওপর হাঁটছে। তার ভয় হতে লাগলো। মাথা নাড়িয়ে না না করতে লাগলো। তার ভয় লাগে পানিতে নামতে, কিন্তু কোমর জড়িয়ে আগলে রাখা মানুষটি তাকে আশ্বস্ত করলো। আমি আছি কিরণ, তোমার সাথে সারা জীবনের জন্য। ভয় পেও না, আমি আছি তো। তোমার ভয়গুলোকে জয় করার পথ দেখিয়ে দেবো আমি। শুধু সাহস করে এগিয়ে চলো, তোমার পাশে আছি আমি। ঢাল হয়ে থাকবো সবসময়, সারা জীবন, মৃত্যু পর্যন্ত। মানুষের কণ্ঠ এত স্নিগ্ধ হয়ে কিরণের কানে প্রবেশ করলো যে কিরণ ভুলে গেল তার পানিতে ভয় আছে। এই স্নিগ্ধ জ্যোৎস্না মেশানো রাতে শ্রুতিমধুর কণ্ঠের ব্যক্তিটিকে ঢাল করে শীতল গভীর সায়রে ডুব দিল কিরণ। তার ভয় নেই, কোনো বাধা নেই, আছে শুধু কিরণ, সে এবং গভীর সায়র। গালে কারো ঠান্ডা হাতে স্পর্শে চোখ খিল কিরণ। তার মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। গান শুনতে শুনতে কখন চোখ লেগে এসেছিল সে নিজেও বলতে পারবে না। কিন্তু সে নড়তে পারছে না কেন? শরীর অবশ লাগছে। খুব কষ্টে চোখ ভালো করে খুলে দেখলো জাওহানের চোখের কালো মণি তার দিকে নিবদ্ধ। তাকে দেখছে একধানে, তার চোখে মুখে প্রশান্তির ছোঁয়া। কিরণ উঠতে গিয়ে বুঝলো জাওহানের কোলে ঘুমোচ্ছিল। ভালো করে চারদিক খেয়াল করে দেখলো এখন তারা এয়ারপোর্ট থেকে বেরোচ্ছে। উজান সামনের সিটে। কেমন আছো সোনা? জাওহান বলল নরম গলায়। ভালো। তোমার কি আজ আসার কথা ছিল? জাওহান তার উত্তর না দিয়ে কিরণের দিকে তাকিয়ে রইল। কিরণের ঘুম ঘুম কণ্ঠ কি আবেগী, আর তার ঘুম ঘুম চেহারা কোমল স্নিগ্ধ। ইচ্ছে করছে এই মেয়েটাকে বুকের ভেতর ঢুকিয়ে ফেলতে। এত সুন্দর কেন মেয়েটা? জাওহান কিরণের গালে কপালে গভীর চুমু দিল। কিরণ কারেন্টের শখ খেল যেন। এখান থেকে আয়নায় সরাসরি উজানকে দেখা যায়। লজ্জা নেই জাওহানের? ছাড়ো। ফিসফিস করে বলল কিরণ, কিন্তু জাওহান তো ছাড়লই না, বরং কিরণের হাতে চুমু দিতে লাগলো। প্রত্যেকটা চুমুর আওয়াজ পর্যন্ত হচ্ছে। কিরণের কান গরম হয়ে গেল রাগে লজ্জায়। জাওহানটা আসলে বেশরম। তার লজ্জা না থাকলেও কিরণের আছে। কিরণ জাওহানের চুল খুব জোরে টেনে ধরে তাকে জড়িয়ে সিটে বসে পড়ে। জাওহান আবার এগিয়ে আসতে দিলেই কিরণ জুতা খুলে হাতে নেয়। জাওহানকে চোখ রাঙিয়ে শাসায়। জাওহান ঠোঁট কামড়ে হাসে। কিরণের মনটা ফুরফুরে লাগছে ওই স্বপ্নটার কারণে। এত স্নিগ্ধতায় মাখানো স্বপ্ন প্রতিদিন কেন দেখে না সে? একসময় গাড়ি থামে। উজানের পাশের সিটে উঠে বসে ইয়ানা। ভ্রু কুঁচকেল কিরণের। ইয়ানা হঠাৎ আবারও গাড়ি চলতে শুরু করে। এই রাস্তা তো তাদের বাসার রাস্তা না, তাহলে কোথায় যাচ্ছে তারা? কিরণ প্রশ্ন করলো এবার। কোথায় যাচ্ছি আমরা? তোমার শ্বশুর বাড়ি। বলল জাওহান। কিরণ চোখ রাঙালো। সত্যি করে বলো, কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পাবে। উত্তর দিল উজান। জাওহান বলল, ব্রো বলেছে আমাকে কি একটা সারপ্রাইজ দিবে, সেখানেই যাচ্ছি। কিরণ অবাক হয়ে বলল, তো তোমার সারপ্রাইজ দেখতে আমি কেন যাচ্ছি? জাওহান কিছুটা রাগী গলায় বলল, কারণ আমি মানি তুমি, তুমি মানি আমি। জাওহানের আধিক্যতায় ভেঙচি কাটে কিরণ। অতঃপর তারা এসেই পড়ল। গায়ে থেকে নেমে চমকে যায় কিরণ। তার মুখ দিয়ে আপনা আপনি বের হয়, ওয়াও। পরন্ত বিকেল। শীতের মিষ্টি রোদ গাছের ফাঁক গলিয়ে তিমিরে ঢাকা রাস্তাটিকে আলোকিত করছে।
যেখানে চোখ যায় খালি গাছ আর গাছ। রাস্তার একদম শেষ মাথাটা অন্যান্য দিকগুলোর চেয়ে যেন আরও বেশি আলোকিত। একটু সামনে এগিয়ে যেতেই দেখা গেল খুব বড় একটা জায়গায় মধ্যিখান দখল করে সগর্বে দাঁড়িয়ে আছে একটি বাংলো। কিরণ সামনে অবস্থিত আলিশান বাংলোটা দেখে হাঁ করে তাকিয়ে আছে। ছোট ছোট কঙ্কর বিছানো পথ পেরিয়ে বাড়ির সদর দরজা। দরজাটা কারুকার্য খচিত। পুরো বাড়িটার রং অফ হোয়াইট। বাড়িটার চারপাশে ঘিরে আছে জঙ্গল, একদম নির্জন একটা এলাকা। পেছনে বহমান নদী, তারপর দূর দূরান্ত পর্যন্ত যেখানে চোখ যায় সেখানে বড় বড় সবুজ পাহাড়। এই বাড়িতে আসার পথটিও জঙ্গলের মধ্যে দিয়ে। 1 কিলোমিটারের মধ্যে আরও কোনো বাড়ি আছে কিনা সন্দেহ। কিরণ বিস্মিত দৃষ্টিতে চেয়ে থাকলো। এই চমৎকার বাড়িটি উজান কিনেছে। এ যেন স্বপ্নের প্রাসাদ। কিরণের মনে হলো তার যদি উজানের মতো এত টাকা থাকতো তাহলে সে উজানের আগে এই বাড়িটা কিনে ফেলতো, একদম তার মনের মতন। কিরণ কণ্ঠে বিস্ময় ঢেলে বলল, মাই গড, এটা তোমার সারপ্রাইজ? উজির পছন্দ যে এত সুন্দর তা তো আগে জানতাম না। জাহাবান কিরণকে পেছন থেকে জড়িয়ে ধরল। দেখতে হবে না কার ভাই? উজান গাড়ি থেকে তার প্রয়োজনীয় কিছু জিনিস বের করে বাড়ির দিকে এগিয়ে চলল। তার পিছু পিছু হাঁটছে ইয়ানা। সে মাথা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ঘুরিয়ে বাংলোটাকে দেখছে। জাহাবান কিরণের হাত ধরে নিয়ে হেঁটে উজানের পাশে গেল। বলল, আমি কি তোর পর হয়ে গিয়েছি নাকি উজি? উজান হাঁটতে হাঁটতেই জবাব দেয়, কেন? তাহলে তুই একটা বাংলো কিনে ফেললি, আমাকে একবারও জানালি না কেন? আমি ভাগ বসাতে আসবো দেখে? উজান ঠোঁট মৃদু প্রসারিত করে বলল, এটা একটা সারপ্রাইজ। আমি চেয়েছিলাম সব ঠিক করেই তোকে বাড়িটা দেখে, আর আমার সব কিছুই তো তোর। জাহাবান তৃপ্তি ভরা দৃষ্টিতে উজান ও তার বাড়ির দিকে তাকালো। উজানকে দেখে কিরণের মনে হচ্ছে উজানও হাসছে। কিন্তু কি আশ্চর্য, উজানের চেহারায় হাসির ছাপ পর্যন্ত নেই। তবুও মনে হয় উজান মৃদু হাসছে। ভেতরে গিয়ে দ্বিগুণ অবাক হয় কিরণ। ভেতরটা বিশাল বড়। ড্রয়িং রুমের প্রতিটা আসবাবে শিল্পের ছোঁয়া। দেয়ালে মস্ত বড় একটা পেন্টিং। পেন্টিংটা শতরঙের ছোঁয়া দিয়ে একটা মেয়ের মুখের এক পাশ আঁকা। মেয়েটির চোখ যেন চেয়ে থেকে কিছু একটা বলছে, এত জীবন্ত। ড্রয়িং রুমের বাম সাইড থেকে প্যাঁচানো সিঁড়ি উঠে গেছে ওপরে। লম্বা করিডোর ধরে সারি সারি রুম কতগুলো। উজান এই বাড়িটি কিনেছে তার নিজের জন্য। কোলাহল মুক্ত পরিবেশে সে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চায়। 4 মাসে সে বাড়িটির ইনডোর ডিজাইন কমপ্লিট করেছে। এটাতে সে প্রতিদিন এসে পেন্টিং, ভাস্কর্য তৈরি করবে। বাড়িটি কেনাই হয়েছে তার আর্টের উদ্দেশ্যে। দোতলার নির্দিষ্ট একটি রুমে তার পেন্টিং ও স্কালচারের সকল সামগ্রী সংগ্রহ রাখা। কিরণ আর ইয়ানা সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসলো। করিডোরের প্রথম সারির রুমের দরজাটা খুললো, আর খুলতেই তাদের দুজনের মুখ হা হয়ে গেল। রুমটিতে কোনো আসবাবপত্র নেই। দেয়ালে, ছাদে আর মেঝেতে রঙের প্রলেপ। দেয়ালে আঁকা 3D নৈসর্গিক দৃশ্য, চমৎকার নীলাভ আকাশের নিচে বয়ে চলা নদী, আর পাশে বিভিন্ন ধরনের গাছপালা। কতগুলো ফুল আর বাতাসে দোল খাচ্ছে। 2টো খরগোশ উকি দিচ্ছে গাছের মাঝখানে। একটি গাছে ফুলে মোড়ানো দোলনা, যেন স্বর্গীয় দৃশ্য। চোখ জুড়িয়ে যায়। কিরণের মনে হলো সে আসলে কোনো প্রকৃতিতে এসেছে। স্নিগ্ধ সতেজ বাতাস নাকে এসে সুরসুরি দিচ্ছে। মেঝেতে ঘাসের মাঝে গোলাপি এক ধরনের ফুল, যেন সে সত্যি নরম ঘাসে পা ফেলে আছে। কি সুন্দর! উজানের আর্ট দেখলে বোঝা যায় তার ভেতরটা কত সুন্দর, চিন্তা ভাবনা কতটা মনোমুগ্ধকর। পরের রুমটাতে গেল তারা, আর যেতে দ্বিতীয়বারের চেয়ে বেশি অবাক হলো কিরণ। এখানে সবগুলোই ভাস্কর্য। 2-3টি বাচ্চা ছেলে মেয়ে বসে বসে খিলখিল করে হাসছে। তাদের হাতে কালার প্যালেট আর তুলি। একটি মেয়ে দেওয়ালে হাতের ছাপ, প্রজাপতি, গাছ, বিভিন্ন কিছু আঁকছে। আর বাকি 2টো ছেলে মেয়ে একে অপরের গায়ে রং মাখামাখি করছে। কিরণের মনে হচ্ছে সে বাচ্চাদের হাসি শুনতে পাচ্ছে। সে গিয়ে হাত রাখলো, বাচ্চাদেরকে ছুঁয়ে ছুঁয়ে দেখলো। মনে হয় জীবন্ত 3টি বাচ্চাকে স্ট্যাচু বানিয়ে দেওয়া হয়েছে। উজানকে যতটাই গম্ভীর দেখাক না কেন, এই আর্টটি দেখে কিরণ নিশ্চিত উজানের ভেতর বাচ্চা মনটা এখনও জীবিত। তারপর পরের রুমটিতে গেল। দরজা খোলা মাত্রই দুজনে চিৎকার দিয়ে উঠল সমস্বরে। জাভার নিচের তলা দেখছিল। দেওয়ালে দেওয়ালে চোখ জোড়ানো পেন্টিং। কিরণের চিৎকার শুনতে পেয়ে তার বুকটা ধক করে উঠল। ইয়ানাও চিৎকার করছে। তার মানে কিরণ আর ইয়ানা মারামারি করছে না তো? কিরণ একদম দেখতে পারে না ইয়ানাকে। তার পক্ষে ইয়ানাকে মারা অস্বাভাবিক কিছু না। ইয়ানা কিরণকে বেশি আঘাত করেনি তো? ওর নখ তো রাক্ষসে। জাভান ছুটে গেল দোতলায়। গিয়ে দেখলো কিরণ আর ইয়ানা রুমের দরজার সামনে চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে। তাদের চোখে ভয়। যাক, মারামারি করছে না তারা, কিন্তু কি দেখে এমন ভয় পেয়ে গেছে?
জাহান তাদের পেছনে গিয়ে দাঁড়িয়ে রুমের ভেতরটা দেখতে তার ভ্রু কুঁচকে এলো। ভেতরটা অন্ধকার জগতের মতন, হরর ফিল্ম যেমনটা থাকে না তেমন। রুমের একদম সামনাসামনি দেওয়ালে দুটো ভয়ানক রক্তিম চোখ আঁকা, যেন প্রচণ্ড ক্ষোভ নিয়ে তাকিয়ে আছে। তার পাশের দেওয়ালে ঝিরঝির করা টিভি, মেঝেতে ভাঙা গ্লাস। একটা মেয়ের সামনে চুল এনে ঘাড় কাত করে তাকিয়ে আছে, চোখের দৃষ্টি কাতর, ঠোঁটে গা হিম করা হাসি, পরনের জামা রক্তে লাল, তার হাতে রক্তমাখা মানুষের মাথা। তা দেখেই কিরণের সিদ্ধারা বেয়ে ভয়ের শীতল স্রোত বয়ে গেল। রক্ত হিম হয়ে আসলো তার, হাত পা কাঁপতে লাগলো। কি ভয়ঙ্কর দৃশ্য! তার মাঝে দুটো হাত তার পেঁচিয়ে ধরলো। কিরণ গগনবিদারী চিৎকার দিয়ে উঠল। তার চিৎকারে ইয়ানা ভয় পেয়ে লাফিয়ে উঠল। কিরণ দেখলো রক্তাক্ত দুটি হাত তাকে জড়িয়ে ধরে আছে। তার চিৎকার দ্বিগুণ হলো। হাত থেকে ছুটতে চাইলেও পারল না। পেশিবহুল হাত দুটো শক্ত করে তার কোমর জড়িয়ে রাখলো। জাহান কিরণের কানের কাছে গিয়ে বলল, ভয় পেও না কিরণ, আমি তোমার চাওপান, রিল্যাক্স। জাহান কিরণকে জড়িয়ে ধরে রুমের সামনে থেকে নিয়ে আসলো। কিরণ কাঁপতে কাঁপতে শরীরের ভর ছেড়ে দিল। জাহান কিরণকে সামনে ঘুরিয়ে জড়িয়ে ধরলো, মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলো। কিরণ শান্ত হয়ে জাহানকে জড়িয়ে ধরে রাখলো। মাথার ভেতরে সেই দৃশ্য ঘুরপাক খাচ্ছে। জাহান তার পাশের রুমের দরজাটা খুলে কিরণকে দেখতে বলল। কিরণ ভয়ে ভয়ে তাকালো, না জানে আবার ভয়ঙ্কর কোনো দৃশ্য আছে। কিন্তু চোখ খুলে দেখলো বাম পাশের দেওয়ালে আঁকা চেরি ব্লসম ট্রি গাছের নিচে একটি মেয়ে রাঙা মুখ নিয়ে মাথা নিচু করে আছে, পরনে সাদা রঙের গাউন, হাত দুটো দিয়ে গাউন শক্ত করে ধরে রাখা, চোখ দুটো বন্ধ, লাল গাল লাল। তার সামনে কালো শার্ট পরা লম্বা একটি ছেলে। ছেলেটি মেয়েটির গালে দু হাত রেখে কপালে চুমু খাচ্ছে। তাদের ওপর চেরি ব্লসম উড়ে উড়ে পড়ছে। আবেগজনিত রোমান্টিকের দৃশ্য দেখে কিরণের ভয় সব দৌড়ে পালালো। বিমোহিত হয়ে চেয়ে থাকলো সে। জাহান কিরণের হাত ধরে তাকে নিজের দিকে ঘোরালো। কিরণের কপালে চুল সরিয়ে দিয়ে গাল দুটো ধরে উপরে তুলল। কিরণের চোখে মোহ অন্যরকম দৃষ্টিতে চেয়ে আছে জাহানের দিকে। তবে জাহান ধরতে পারল না এই অন্যরকম দৃশ্যটা আদৌ তার জন্য কিনা। কিরণ জাহানকে নিজের থেকে ছাড়াতে গিয়ে টের পেল তার শরীরে এক ফোঁটাও শক্তি নেই, যেন সে স্ট্যাচু হয়ে আছে। জাহান কিরণের কপালে আলতো ছোঁয়ালো তার ওষ্ঠাধর। কেঁপে উঠল কিরণ, বন্ধ হয়ে গেল চোখ, একদম সামনের আট করা ওই কাপলের মতো। দরজা খোলার আওয়াজে চমকে উঠল দুজনে। দেখলো উজান দাঁড়িয়ে আছে, পেছনে ইয়ানা। জাহান আর কিরণ খুব কাছাকাছি দাঁড়িয়েছিল। কিরণ অপ্রস্তুত হয়ে দূরে সরে দাঁড়ালো। উজান বলল, চিৎকার শুনলাম কার? জাহান কিরণের হাত ধরে নিয়ে বেরোতে বেরোতে বলল, কিরণ আর ইয়ানাই চিৎকার করেছিল ওই রুমের হরর দৃশ্য দেখে। উজান খানিকটা তাচ্ছিল্য করে বলল, সামান্য একটা আর্ট দেখে এত ভয়? এর চেয়ে ভয়ঙ্কর দেখলে কি করতে? কিরণ অবাক হলো। এটা সামান্য? সামান্যটা এমন হলে ভয়ঙ্করটাকে কি বলবে? উচিত সবসময় হরর মুভি দেখে, তাই একটা ওর কাছে এটা সামান্যই। এখন চলো, একটু পর সবাই এসে পড়বে, অ্যারেঞ্জমেন্ট করতে হবে। উজানের নতুন বাড়ি কেনার উপলক্ষে জাহান সন্ধ্যায় ছোটখাটো পার্টি অ্যারেঞ্জ করেছে। তার সব বন্ধু বান্ধব আর উজানের ওল্ড একাডেমির কিছু ক্লাসমেট আসবে। কিরণ আর ইয়ানা দোতলার কোনার রুমে চলে গেল। কিরণ অফ হোয়াইট কুর্তির সাথে ব্ল্যাক জিন্স পরলো, গলায় চিকন ওড়নাটা ইউটিউব দেখে স্টাইল করে বেঁধে নিল, চোখে আইলাইনার আর ঠোঁটে রেডিস লিপগস বা লাগালো। তাকে দেখতে চমৎকার লাগছে। কিরণ নিজেকে দেখে মুচকি হাসলো। রেডি হওয়ার পর সে স্লাইডিং ডোর খুলে বারান্দায় গেল। বারান্দায় গ্রিল নেই, বাড়ির পেছনে জঙ্গল, আর একটু দূরেই বয়ে চলেছে একটি নদী। নদীর ঠান্ডা বাতাস সরাসরি এসে গায়ে লাগছে। বাড়ির পেছনের দিকটা জঙ্গলের কারণে কিছুটা ভুতুরেও লাগছে। বিকেলবেলার বাড়ির পেছনে সুইমিং পুলের কাছে পার্টির আয়োজন করা হয়েছে। এক পাশে বুফের মতো করে টেবিল সাজানো, তাতে বিভিন্ন ধরনের কেক কুকিজ রাখা। আরেক পাশে টেবিলে বিদেশি বিয়ার ওয়াইন রাখা। চারপাশ ডেকোরেট করা হয়েছে বিভিন্ন শেডের চোখ শীতল করা ফেরি লাইট দিয়ে। সন্ধ্যা হলেই ফেরি লাইট জ্বালানো হবে। বন্ধুদের সংখ্যা কম নয়, 15-20 জনের মতো হবে। কিরণ তার বন্ধুদেরকেও ইনভাইট করেছিল, কিন্তু তারা সাফ জানিয়ে দিয়েছে আসবে না। কিরণের মন খারাপ হয়ে গেল, তবুও তাদেরকে জোর করলো না, কারণ সে জানে পার্টিতে জাহান আছে বলেই তারা কেউ আসবে না। উজান আর জাহানের ড্রেস কোড এক, দুজনে স্কাই ব্লু শার্ট আর হোয়াইট জিন্স, সিলভার স্টোনের বিগ ডায়ালের ঘড়ি। জাহানের চঞ্চল মুখে হাসি আর উজানের শান্ত মুখে কি, ওকে দেখে তো কিছুই বোঝা যায় না, তাও সে শান্ত চোখ, চেহারা আর বডির জন্য তার মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে। পার্টির মেয়েদের মনোযোগ একে ব্যাকে তাদের দুজনের ওপর গিয়ে ঠেকছে। কিরণ আর ইয়ানা উপস্থিত হলো পার্টি শুরু হওয়ার 20 মিনিট পর।
জুব তখন ফ্রেন্ডসদের সাথে ড্রিঙ্কস করছিল। জাহান কিরণের দিকে মুগ্ধ চোখে তাকিয়েছিল। কিরণকে যেন সে প্রতিদিনই নতুন রূপে আবিষ্কার করে। এই যে কিরণ কঙ্কর বিছানো পথে হেঁটে আসছে, মনে হয় যেন তার মনের রাস্তায় নরম পায়ে হেঁটে বেরোচ্ছে। এই মন কেমন করা ব্যথা কি শুধু তার একাই হয়? তাকে দেখলে কিরণ এই মন মোহবিষ্ট হওয়ার রোগে আক্রান্ত হয় না? কিরণের চোখে চোখ পড়তেই জাহান মিষ্টি এসে উঠে দাঁড়ালো। বিনিময়ে কিরণও হাসলো। জাহানকে কিরণের কাছে যেতে দেখে সকলের দৃষ্টি কিরণ আর ইয়ানার দিকে গেল। ইয়ানাকে দেখে কেউ কেউ হেসে উঠলো আড়ালে, কারণ ইয়ানা পরেছে সবুজ রঙের শাড়ি, আঁচল গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে। এমন পার্টিতে কেউ শাড়ি পরে, তা আবার মামা শাড়ি। তাকে দেখে জাহানও অট্টহাসি হেসে উঠল। ইয়ানা মুখ ভার করে কিরণকে বলল, আমাকে কি সুন্দর লাগছে না কিরণ? জুভ এরকম হাসছে কেন? কিরণ কি বলবে ভেবে পেল না। তখন হঠাৎ ইয়ানা এসে বলল সে শাড়ি পরবে, তাই সে একটা সবুজ শাড়ি এনেছে। কিরণ বারংবার মানা করেছিল এমন পার্টিতে শাড়ি না পরাতে, নর্মাল একটা ড্রেস পরতে, তাও একটা আকর্ষণীয় শাড়ি হলে মানা যেত, কিন্তু একটা কেমন পুরনো ডিজাইনের মায়েদের মতো শাড়ি। তবে ইয়ানার জোড়াজুড়িতে বাধ্য হয়ে পরিয়ে দিল। কিরণ মুখে মেকি হাসি টেনে বলল, তোকে আগেই বলেছিলাম এসব না পড়তে। ওরা হাসছে এমন পার্টিতে এসব পড়ার জন্য। তবে তোকে খারাপ লাগছে না সত্যি? ইয়ানা সন্তুষ্ট হলো না। সে সোজা উজানের কাছে গেল। উজান টেবিলের পাশে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে, হাত বুকের কাছে মোড়ানো। দৃষ্টি ছিল বন্ধুদের অট্ট হাসি ঠাট্টার দিকে। ইয়ানা টেবিলের সাথে ঘেঁষে দাঁড়ালো, একদম উজানের সামনে। উজান তাকালো ইয়ানার দিকে। ইয়ানা খানিকটা লজ্জা মুখ করে বলল, কেমন লাগছে বুঝি? উজান ইয়ানার দিকে তাকিয়ে ধীরে ধীরে হাত বাড়ালো তার কোমরের দিকে। জাহান কিরণ সহ সবাই হা করে তাকিয়েছিল। তাদের জানা মতে উজান কখনোই কোনো মেয়ের দিকে তাকায় না, হাত বাড়ানো তো দূরের কথা। মনে মনে কিরণ খুব খুশি হচ্ছিল। ইয়ানার নজর জুরের দিকেও আছে, আর কিরণ তা একদম চায় না। ইয়ানাকে কারো গলায় ঝুলিয়ে তার কুদৃষ্টি থেকে জাহানকে বাঁচানোর দোয়া কিরণ বহুদিন ধরে করেছিল। ইয়ানা চোখ বন্ধ করে নিল, আর কয়েক মুহূর্ত পরই উজানের পুরুষালী হাত তার চিকন কোমরে এসে পড়বে ভাবতে ইয়ানার গা উত্তেজনায় শিরশির করে ওঠে। উজান ইয়ানার কোমরের কাছ ঘেঁষে টেবিলে থাকা কাপ কেক নিয়ে এক কামড় বসালো, বলল, ডিলিশিয়াস। সকলে হেসে উঠল শব্দ করে। হাসির শব্দে ইয়ানা চোখ খুলল, দেখলে উজান সামনের দিকে তাকিয়ে মজা করে কেক খাচ্ছে। অপমানে থমথমে করছে ইয়ানার মুখ। উজানকে কিছু বলবে তার আগেই উজান উঠে গিয়ে সাউন্ড বক্সে গান ছেড়ে দিল। সকলে মেতে উঠল নাচে। উজান সরে এলো ইয়ানার পাশ থেকে। কিরণের নাচতে ভালো লাগে না, তাই সে বসে রইল। জাহান নাচের অফার করলো, তখন কিরণ না চাইতেও হাত বাড়িয়ে দিল। তারা সকলের থেকে সরে গিয়ে এক সাইডে নাচছিল। জাহান কিরণের কোমরে দু হাত রেখে শুধু এদিক ওদিক দুলছে। তবে গানের সাথে নাচ খাপ খাচ্ছিল না তাদের। বোল্ড মিউজিকে রোমান্টিক নাচ নিশ্চয়ই নাচা যায় না। একজন বন্ধু এসে জাহানকে টেনে নিয়ে গেল। জাহান ছাড়িয়ে কিরণের কাছে আসতে নিলেই কিরণ চোখের ইশারায় বোঝাই যেতে। কিরণ এসে উজানের পাশের চেয়ারে বসলো। উজান একমনে সকলের নাচ দেখছিল। কিরণের কথায় তার ধ্যান ভাঙল। ইয়ানা কিন্তু এবার তোমার জন্য সেজেছে। উজান তাকায় কিরণের দিকে। কিরণ বলেই চলে। বিকেলে রেডি হওয়ার সময় হিয়ানা শাড়ি নিয়ে এসে বলে ওকে পরিয়ে দিতে। আমি বলেছিলাম পার্টিতে এ ধরনের শাড়ি পরে না, কিন্তু ও কি বললো জানো? ও বলেছে তুমি নাকি ওকে বলেছিলে ঠিক হতে, তোমার পছন্দ মতো তৈরি হতে, তাহলে নাকি তুমি ওকে নিয়ে ভেবে দেখবে। তাই আজ শাড়িটা পরিয়ে দিলাম। দেখেছো ও তোমায় কত চায়। ওর ইমোশন বোঝার চেষ্টা করো উচি। মেয়েটা তোমাকে সত্যিই ভালোবাসে। উজানের নির্বিকার কণ্ঠ। কি একটু ভালো করে দেখো মেয়েটাকে। ইয়ানাকে আমি ছোট থেকে চিনি, ও কেমন মেয়ে সেটাও জানি। একজন কি সবসময় একরকম থাকে উচি? ইয়ানা বদলে গেছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। উজানের মৃদু কণ্ঠ। উজান চোখ ফিরিয়ে আবার আগের জায়গায় নিল। কিরণের এবারও মনে হলো উজান খুব হাসছে। সে এবার সরাসরি বলল, হাসছো কেন? কোথায় আসলাম? চোখ না ফিরেই বলল উজান, আমার মনে হচ্ছিল তুমি হাসছো। তুমি আর তোমার মনে করা দুটোই ফালতু। কিরণ ঘুষি দেওয়ার জন্য হাত মুষ্টিবদ্ধ করে উঠালো। তারপর নিজের রাগকে কন্ট্রোল করে হাত নামিয়ে নিল। কিন্তু উজান সত্যি হাসছিল। মনে মনে এসে বাঁকা হাসছিল। চোখের চশমা ঠিক করে ঠোঁট কামড়ে তাকিয়ে রইল ডান্স ফ্লোরে। নাচের তালে তালে ইয়ানা বারবার একটা ছেলের গায়ে ঢলে পড়ছিল। দুজনে কোমরে জড়াজড়ি করে নাচছে। কিরণের ঠোঁট দুটো ফাঁক হয়ে গেল। এ তো গিরগিটি, একটু আগে উজানকে নিয়ে কত ভালোবাসার কথা বলছিল, আর এখন ঢলাঢলি করছে অন্য ছেলের সাথে। আশ্চর্য মেয়ে। কিরণ বসে থাকলো।
কিন্তু ইয়ানের একটা কাজে সে বসে থাকতে পারল না। ইয়ানা নাচতে নাচতে একদম জুভের কাছে চলে গিয়েছে। জাভানের সে খেয়াল ছিল না, সে চোখ বন্ধ করে নাচছিল। সেই সুযোগে ইয়ানা জুভের এক হাত দিয়ে নিজের কোমরে রাখলো। তা দেখে কিরণ উঠে দাঁড়ালো। তার বক্ষতালু রাগে চলছে। চেয়ারে একটা ধাক্কা মেরে সে ডান্স ফ্লোরে চলে গেল। জাভানের থেকে ইয়ানাকে ছাড়িয়ে শক্ত করে একটা চড় মারল, তারপর ধাক্কা মেরে ফেলে দিল পুলে। নাচ বন্ধ হয়ে গেল সবার, গান বন্ধ হলো। সকলে চমকানো দৃষ্টিতে তাকিয়ে আছে কিরণের অগ্নিমূর্তির দিকে। ইয়ানা পানিতে পড়ে পানি গিলেও ফেলেছে। কতক্ষণ কেশে নিজেকে ঠিক করে রাগান্বিত দৃষ্টিতে তাকালো কিরণের দিকে। কিরণ ভয়ানক অকথ্য একটা গালি দিল, তারপর বলল, ডাইনির ঘরের ডাইনি, কয়টা লাগে তোর? বিকালে না বললি উজানকে ছাড়া তুই বাঁচবি না? তাহলে এখন সিয়াম আর জুবের সাথে এত ঘেঁষাঘেঁষি কিসের তোর? হ্যাঁ, তোরে এমনি এমনি ডাইনি বলি না, সবার কাছ থেকে বয়ফ্রেন্ড ছিনিয়ে নাস তুই, পুরো ডাইনির মতো। তারপর ইয়ানার মুখ বরাবর থুতু ফেললো। সকলে থম মেরে দাঁড়ালো। কেউ বিশ্বাসই করতে পারলো না যে সামনের মেয়েটি আসলে কিরণ। জাভান নিজেও বিস্মিত। কিরণ রাগে কাঁপতে কাঁপতে পেছন ফিরে জাভানকেও নাক বরাবর ঘষে মারল। তুই নিজেও কি মেয়েদের সাথে ঢলাঢলি করতে খুব ভালো লাগে তাই না? অসভ্যের বাচ্চা, যেখানে সুন্দরী নারী দেখবে সেখানেই ছুটে যাবে। ইতর বেয়াদব কোথাকার। কিরণ ওকে পাশ কাটিয়ে চলে যাওয়া ধরলো। জাভান ঘুষি খেয়েও হেসে ফেলল। কিরণ এতটা জেলাস, সে কিরণকে পেছন থেকে ধরলে হাত ঝাটকা মেরে সরিয়ে দেয় আর আঙুল তুলে শাসায় যেন তার পিছু না ধরে। তাও জাভানের মুখ থেকে হাসি সরছিল না, কারো বিস্ময়ের অবসান ঘটছিল না। তবে উজান ছিল নিষ্ক্রিয়, যেন সে জানতো এমনটাই হবে। সে আড়ালে বাঁকা হেসে চেয়ারের সাথে হেলান দিয়ে বসলো। কিরণ এসে উজানকে বলল, তোমাদের ওয়াশরুমটা কোথায়? উজান উঠে দাঁড়ায়। চলো দেখিয়ে দিই। কিরণ হাত দিয়ে থামায়। আমাকে বলো কোথায়, আমি নিজেই যেতে পারবো। উজানের বাংলোটার সবগুলো বাথরুমের কাজ বাকি ছিল। এছাড়া আরেকটা সিঙ্গেল বাথরুম আছে। সেটার ঠিকানা কিরণকে দিয়ে বসে পড়লো চেয়ারে। জাভান এসে বলল, আমি নিয়ে যাচ্ছি, চলো। আবার ঘুষি খাওয়ার ইচ্ছে আছে? চোখ রাঙায় কিরণ। জাভান হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে হাসলো। কিরণ বলল, অসহ্য একটা। তোমারই তো। ঢং একদম আসবি না, আই রিপিট, একদম আসবি না, না হলে ভালো হবে না কিন্তু। তারপর উজানের উদ্দেশ্যে বলল, তোমার ভাইয়ের নাকে মলম লাগিয়ে দিও। কিরণ চলে গেল। তখন সূর্য ডুবে গেছে, আকাশে যেন রক্ত ছিটানো, টকটকে লাল। পাখিরা কিচিরমিচির করে নিড়ে ফিরছিল। বাথরুমটা বাড়ির শেষ মাথায়। বাড়িটির সাইড ঘেঁষে আরেকটা করিডোর। করিডোরের এক পাশে সারি সারি রুম, আরেক পাশে কাঁচ দিয়ে জানলা ঘেরা। কিরণ হাঁটতে হেঁটে জানলা দিয়ে রক্তিম আকাশ দেখছিল। মাথায় পানি ঢেলে আসা জরুরি, নিজেকে শান্ত করতে হবে। বড় একটা শ্বাস ছাইল কিরণ। তবে আজকে তার খুব শান্তি লাগছে প্রতিশোধ নিতে পেরে। এমন একটা দিনের অপেক্ষায় ছিল সে বহুদিন। ইয়ানা তার সাথে খুব খারাপ আচরণ করেছিল যখন কিরণ অসহায় ছিল, খালি হাত তোলাটাই বাকি রেখেছিল। এখন তো কিরণ অসহায় নেই, তাই আজকে জাভানকে উছিলা করে ইয়ানাকে শান্তিমতো একটা চড় মেরেছে। শান্তি লাগছে। কিরণ এসব ভাবছে আর হাঁটছে। হাঁটা থেমে গেল কিরণের যখন সে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ শুনল। পেছনে ফিরল, একটি ছোট্ট ফুলদানি নিচে গড়াগড়ি খাচ্ছে। কিরণ কিঞ্চিত ভ্রু কুঁচকাল। বাইরে তো বাতাস নেই, তাহলে এটি কিভাবে পড়লো? সে গিয়ে ঠিক করে টেবিলে রাখলো ফুলদানিটি। হাঁটতে লাগলো আবার। হাঁটার মাঝে কিরণের কেন যেন মনে হচ্ছে কেউ ওর পিছু নিচ্ছে। পেছন ফিরলো আবার, কোথায়? কেউ নেই তো। সে আবার হাঁটতে লাগলো, আবার মনে হলো কেউ পিছু নিচ্ছে। কিরণ দাঁড়িয়ে পড়লো, মনে হচ্ছে অনুসরণকারীও দাঁড়িয়েছে। কিরণের ভয় হতে লাগলো, বাইরে সাজ নেমে পড়বে এক্ষুনি। অন্ধকার নামতে শুরু করেছে, এখানে লাইটও নিভানো, ভূতের লাগছে পরিবেশ। সে দৌড় শুরু করলো এবারে মনে হলো পেছনের ব্যক্তিটিও দৌড়াচ্ছে। আশ্চর্য, রাস্তা শেষ হচ্ছে না কেন? এত দেরি লাগছে কেন ওয়াশরুমে যেতে? কিরণ সাথে সাথে দাঁড়িয়ে পেছন ফিরল। কেউ নেই, কিন্তু জানালার পর্দাটি উড়ে থেমে গিয়েছে। কেউ যেন ওই জায়গাটা অতিক্রম করেছে। কিরণ সাহস সঞ্চয় করে বলল, কে ওখানে? কোনো কাপুরুষের বাচ্চা এভাবে পিছু নিচ্ছিস? সাহস থাকলে মুখোমুখি এসে ফাইট কর, ভিতুর ডিম। সারা আসলো না কোনো। পুরো অন্ধকার করিডোর। কিরণ নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। সে পেছনে তাকিয়ে উল্টো পায়ে হাঁটতে লাগলো। ধীরে ধীরে হঠাৎ দেওয়ালের সাথে পিঠ লেগে গেল। সে পৌঁছে গিয়েছে অবশেষে। কিরণ শান্তির নিঃশ্বাস ফেলে তার আগে তার নিঃশ্বাস মাঝপথে থমকে গেল দেওয়ালের আওয়াজ শুনে। দেওয়ালটি তার কানের কাছে ফিসফিস করে বলছে, হেম ইজ বিউটিফুল ধানি লঙ্কা। কথাটি কিরণের এতক্ষণে সাহসে পানি ঢেলে দিল। ভয় করছে তার। দেয়ালের কণ্ঠটি একজন পুরুষ কণ্ঠের মতো লাগছে। কিরণ তড়িৎ গতিতে পেছনে ফেলল। সে আসলে দেওয়াল না, একজন পুরুষের বুকে পিঠ লেগেছিল। কিরণ তাকিয়ে দেখলো পুরুষটিকে।
ছিপছিপে দেহে চমৎকার দেখতে একটি ছেলে, চকলেট কালারের টি শার্ট পরনে, চোখে পাতলা ফ্রেমের চশমা, ঠোঁটে মৃদু হাসি। এই ছেলেকে আগে কখনো দেখেনি কিরণ। এ কে? এখানে কি করছে? কিরণ কাঁপা কাঁপা কণ্ঠে বলে। কে আপনি? ছেলেটি এক হাতে চশমা ঠিক করলো, এক পা এগিয়ে এসে খানিকটা ঝুঁকে দাঁড়ায় কিরণের দিকে, মৃদু হেসে বলে, আমি আজান খান। কিরণ এক পা পিছু উঠল, তীক্ষ্ণ দৃষ্টি ছিল অজ্ঞাত মানবটির দিকে, খানিকটা রাগ রাগ গলায় বলল, আমি আপনার নাম জানতে চাই। আপনাকে তো এর আগে কখনো দেখিনি। আর এখানেই বা কি করছিলেন? আহজান হালকা হাসলো। দেখেননি তো কি হয়েছে, এখন দেখে নিন, ভালো করে দেখে নিন। কোন পার্টটা দেখতে পছন্দ করবেন? বলে পকেটে হাত পুরে শটান হয়ে দাঁড়ালো। কিরণ রাগী চোখে তাকায়। ফাইজলামি করে জায়গা পান না মিয়া? হ্যাঁ, জুতার বাড়ি চিনেন? হ্যাঁ, খেয়েছেন কখনো? না খেলে আসেন, খাওয়াইয়া দেই। বেয়াদব, ফালতু, অসভ্য। আহজান ভাবার চাকা খেয়ে গেল, চোখ বড় হয়ে গেল তার, অবাক করা কণ্ঠে বলল, বাপরে, আপনি মারাত্মক জানি, কিন্তু এতটা মারাত্মক তা তো জানতাম না। বাই দ্য ওয়ে, রাখবেন না মিস প্লিজ, আমি জাস্ট মজা করছিলাম। মজা করারও একটা লিমিট থাকে। আমি কিংবা আপনি কেউ কাউকে চিনি না, তাহলে এই ধরনের লেম মজা করার মানেটা কি? কিরণ উত্তেজিত হয়ে যাচ্ছিল ক্রমশ, গলার স্বর বাড়ছিল। আহজান হাত দুটো সামনে এনে শান্ত করার ভঙ্গিতে বলল, ওকে ওকে মিস, শান্ত হন। এই দেখুন কানে ধরছে, তাও প্লিজ চিৎকার করবেন না, কেউ দেখতে পেলে খারাপ ভাববে। আহজান কানে ধরল। জাহান শুনতে পেলে কেলেঙ্কারি ঘটিয়ে দেবে তা মাথায় আসতেই কিরণ শান্ত হওয়ার চেষ্টা করলো, বড় বড় শ্বাস ফেলল। এই রাগে না জানি একদিন তার সর্বনাশের মূল হয়। কিছুতে সে রাগ কমাতেই পারে না। কিরণ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, ওয়েল, ভালোই ভালো জবাব দিন এবার। হু আর ইউ? কানটা ছাড়ি? না। কিরণের কড়া জবাব। হতাশ নিঃশ্বাস আড়াল করে আহজান। আচ্ছা, সমস্যা নেই, আমার এইভাবে থাকতেই ভালো লাগছে। মেইন টপিকে আসুন। কিরণ ধমকে উঠল। আহজান ভীত দৃষ্টিতে তাকানোর ভান করে বলে, আমি আসলে উজান ভাইয়ের জুনিয়র, উনি এখানে আমাকে ইনভাইট করেছিলেন, উনি আমার কাউন্সিলর। তো পার্টিতে না থেকে এখানে কি করছেন? এইখানে মানে এমনি একটু হাঁটছিলাম আর কি, উজান ভাইয়ের পেন্টিং দেখছিলাম। তারপর বাইকের দিকে তাকিয়ে সামান্য আতকে ওঠা গলায় বলল, ও মাই গড, সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাকে তো তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। বাইকের দিকে তাকিয়ে কিরণেরও যেন হুঁশ ফিরল। সন্ধ্যা নেমে এসেছে। ও পাশের ফেরি লাইটের আলো হালকাভাবে বোঝা যাচ্ছে, ক্ষীণ আওয়াজে মিউজিক শোনা যাচ্ছে। মিস, আমি তাহলে গেলাম। বলে আহজান পা বাড়ালো। শুনুন। আহজান দাঁড়িয়ে পড়ে, পিছু ফিরে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। কিরণ শীতল কণ্ঠে বলে, আমার সাথে একটু ওয়াশরুমে যাবেন প্লিজ। আহজান কিরণের চোখে মুখে ভয় দেখতে পায়। মনে হয় কোনো ব্যাপারে খুব ভয় পেয়েছে। তবুও সে দুষ্টু হেসে বলে, ওয়াশরুমে একসাথে? আহজানের ইঙ্গিত বুঝতে পেরে কিরণ ধমকে তড়িঘড়ি করে বলে, আমি বুঝাতে চেয়েছি আপনি একটু বাহিরে দাঁড়িয়ে থাকবেন। বাবা, এতক্ষণ যে আমাকে ভয় দেখালো, সে কিনা ওয়াশরুমে একা যেতে ভয় পায়। আর কত কি দেখবো দুনিয়া। কিরণ চোখ পাকালে আহজান বলে, ভয় দেখানোর কি আছে, যাচ্ছি তো। ওয়াশরুম থেকে বেরিয়ে তারা পার্টির জায়গায় পৌঁছানোর আগে কিরণ দাঁড়িয়ে যায়। দাঁড়ালেন কেন, আবার ওয়াশরুমে যাবেন? কিরণ কিছুটা কঠিন গলায় বলে, আমি যাওয়ার 5 মিনিট পর আপনি আসবেন। দুজনকে একসাথে দেখলে সমস্যা। আমরা কাপল হিসেবেই না হয় জয়েন করি। আমার পায়ে কিন্তু হিল আছে। জাস্ট খেডিং, প্লিজ আপনি যান। আহজান কুর্নিশ করার ভঙ্গিমা করলো। কিরণ চলে গেলে আহজান স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিরণের ভালো লাগছে না একদম, কেমন যেন অস্থির লাগছে। তার কেন যেন মনে হলো তাকে তখন যে ফলো করছিল সে আহজান নামের ওই ছেলেটা। কিন্তু আহজান কেন ফলো করবে? সে তো তাকে এই প্রথম দেখলো। নাকি আহজান না, নাকি কেউই ফলো করছিল না, শুধু ভ্রম ছিল। কিরণের মাথা ব্যথা করতে লাগলো। তার ভালো লাগছে না কিছু। বাড়িতে গিয়ে লম্বা একটা ঘুম দেওয়া দরকার। গলা থেকে ওড়নাটা ছাড়িয়ে গায়ে জড়িয়ে নিল, চুল খোপা করলো। কিরণ এসে দেখলো পুলের পাশে ছেলের দলেরা ওয়াইনের বোতল নিয়ে গানের তালে তালে নাচছে। কয়েকজন পুলে নেমে ফুর্তি করছে, আর মেয়ের দলেরা দোলনার কাছে কিংবা চেয়ারে বসে নিজেদের মধ্যে হাসাহাসি করছে। আবার কিছু কাফল আলাদা বসে প্রেমালাপে মত্ত। উজান কোনার টেবিলে বসা, সামনে হরেক রকমের কেক,
তার এক হাতে মোবাইল, আরেক হাতে চিজ কেক। ব্রু কুচকে মোবাইলের দিকে খুব মনোযোগ সহকারে তাকিয়ে আছে। উজান যখন ব্রু কিঞ্চিত করে তখন সে আলমনির নিচের ঠোঁট কামড়ে ধরে। ধারালো চোয়াল উঁচু করে থাকে, আর সেই মুখ ভঙ্গি করে যখন তাকায় মনে হয় যেন তীক্ষ্ণ সূচালো তীরের ফলা ছুঁড়ে দেওয়া হয়েছে। কিরণ এদিক ওদিক তাকিয়ে জাওহানকে খুঁজল। জাওহানের কাছে ক্ষমা চাওয়া দরকার, শুধু শুধু মারল তাকে। ইয়ানার রাগ জাওহানের ওপর ঝাড়ার কারণে কিছুটা অনুতপ্ত হলো কিরণ। তাকে না পেয়ে উজানের কাছে এসে জিজ্ঞেস করলো, যুব কোথায়? উজানের মনোযোগে ব্যাঘাত ঘটে। সে মোবাইল থেকে চোখ উঠিয়ে তাকায়। তাকানোর সাথে সাথে কিরণের বুক কেঁপে উঠল। ওই তীক্ষ্ণ দৃষ্টির মুখে পড়ে কিরণ চোখ সরিয়ে ফেলল দ্রুত। মনে হলো উজান তার ভেতরটা পড়ে নিয়েছে এক নিমেষেই। উজান কাট কাট গলায় বলল, জানি না। নাকি মলম লাগিয়ে দিয়েছো? না, তোমাকে বলেছিলাম উজান। আমি তোমার চাকর নই। অবাক হয়ে কিরণ আশ্চর্যান্বিত হলো। সামান্য মলম লাগানোর সাথে চাকরের কি সম্পর্ক? বলল, চাকরের কথা উঠছে কেন? ভাই হিসেবেও তো মলমটা লাগিয়ে দিতে পারতে। আমার ভাই এতটা উইক নয় যে সামান্য একটা মেয়ের হাতের আঘাতে আহত হবে। কিরণ এক হাত কোমরে আরেক হাত কপালে রাখলো। চোখ বন্ধ করে কপাল ম্যাসেজ করলো। গভীর শ্বাস নিয়ে উঠতি রাগকে দমন করলো। উজান তাকে ছোট করে কথা বলার সুযোগ কখনো মিস করে না, সবসময় তাকে ছোট করবেই। না করলে যেন উজানের পেটের ভাত হজম হয় না। এই যে মাত্র এই কথাটায় সে খুব সুন্দর করে বুঝিয়ে দিল যে কিরণ সামান্য একটা মেয়ে। কিরণ উজানের দিকে ঝুঁকলো কিছুটা, দাঁতে দাঁত চেপে হেসে বলল, এই সামান্য মেয়েটার জন্যই কিন্তু তোমার ভাই পাগল উচি। আর এই সামান্য মেয়েটাকে তুমি অনুরোধ করছিলে তোমার ভাইয়ের সাথে থেকে যাওয়ার জন্য। আমি যদি না করতাম তাহলে বোধহয় পায়ে পড়তো, দ্বিধাবোধ করতো না। তাই না মিস্টার উজান? উজান শান্ত অথচ ক্রূর চোখে তাকালো কিরণের দিকে। 1 মিনিট দুজনের চোখের দিকে তাকিয়ে থাকে। তারপর চোখেতে সে কিরণের এক হাত টেনে চেয়ারে বসিয়ে নিজেও কিরণের উপর ঝুঁকে আসে। কিরণের গলা চেপে ধরে চেয়ারের মাথার সাথে এক হাঁটু দিয়ে কিরণের হাঁটু চেপে ধরে। এক হাতে কিরণের হাত দুটো চেয়ারের পেছনে নিয়ে শক্ত করে চেপে ধরে। ফলে কিরণ সম্পূর্ণ বন্দী হয়ে পড়ে উজানের কাছে। কিরণ চমকে গেল। 1 সেকেন্ডে কি থেকে কি হয়ে গেল তার বুঝে উঠতে সময় লাগলো। শান্ত উজান হঠাৎ অশান্ত হয়ে উঠবে তা সে কোনোদিন আশা করেনি। যেন অন্য এক উজানকে দেখছে সে। সামান্য একটা কথায় উজান এতটা রিয়াক্ট করবে কিরণ ভাবতেই পারেনি। উজান কিরণের একদম মুখের কাছে এসে পড়েছে। কিরণের গলা চেপে ধরেছে শক্ত করে। ফেরি লাইটের সোনালি বেগুনি আলো খেলা করছে উজানের সারা মুখে। চোয়াল শক্ত, চোখ মুখ সেই আগের মতো স্বাভাবিক হলেও কিরণের কাছে মনে হলো উজান তার দিকে ক্ষুদ্র রাগী চোখে তাকিয়ে আছে। চোখে মুখে ক্রোধ। কিরণ চোখ বন্ধ করে ফেলল। উজানের এমন দৃষ্টির সাথে সে অপরিচিত। উজান এত রাগলো কেন? এই কথাটা কি তার আত্মসম্মানে বেশি আঘাত দিয়ে ফেলেছে? কিরণ গলা নাড়িয়ে উজানের হাত ছাড়ানোর চেষ্টা করলো, পারল না। উজানের নখ দেবে গেছে তার গলায়। উজান কিরণের হাত মুছড়ে শান্ত গলায় বলল, তোমার মতো 2 টাকার মেয়ের পায়ে পড়ার মতো দুর্ভাগ্য দিন এই উজানের কখনো আসেনি। তোমাকে তো আমি রাস্তার মেয়েও ভাবি না, ক্লাসলেস বস্তির মেয়ে তুমি। আমার এতটাও ঠেকা পরে নিয়েছে, তোমার কাছে অনুরোধ করব। তোমাকে আমি আদেশ দিয়েছি। আমার ভাইয়ের রুচি এতটা খারাপ তা তোমাকে দেখলে বোঝা যায়। একটু থেমে উজান কিরণের আরো কাছে গেল। কিরণের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভুলে গেছে আমাদের ডিলের কথা? ডিল অনুযায়ী কাজ করতে গিয়ে নিজে ফেসে গেলে, অথচ দোষ দিলে আমার। এটা অন্য হয়ে গেল না কিরণ? কিরণের গলা চেপে ধরায় তার কথা বলতে খুব কষ্ট হচ্ছিল। তাও ভাঙা গলায় কিরণ দাঁত কিরমির করে বলল, আপনি ফাঁসিয়েছেন আমায়, প্রতারক কোথাকার। বিট্রে করেছেন আমার সাথে। 1 মাসের ডিলে আমাকে সারা জীবন ফাঁসিয়ে দিলেন। আমার জীবন শেষ করেছেন, এই সত্য আমি নিবই। খেলার শুরুটা আপনি করেছেন, শেষটা আমার হাতেই হবে। কিরণের চোখে জল, বুকের ভেতরটা হাহাকার আর্তনাদে কেঁপে কেঁপে উঠছে। উজান কিরণের কানে তার ঠোঁট লাগিয়ে ধীর স্বরে ফিসফিসিয়ে বলল, বাহ, তুমি থেকে আপনাতে চলে গেলে দেখছি। আর কিসের খেলার কথা বলছো? খেলা খেলতে তো তখনই মজা যখন প্রতিদ্বন্দ্বী সমানে সমানে হয়। তুমি তো দুর্বল প্রতিদ্বন্দ্বী। আমি তোমার জীবন শেষ করিনি, নতুন করে সাজিয়ে দিয়েছি। তোমার তো আমার নিকট কৃতজ্ঞ থাকার কথা, তা না করে আমার ঘাড়েই দোষ চাপাচ্ছ। এখন তুমি নিজেই তো প্রতারক হয়ে গেলে কিরণ। প্রতারক, থার্ড ক্লাস, নির্লজ্জ, লোভী কিরণ। উজান মুখ সরিয়ে এবার কিরণের সামনে আনলো। তার অগ্নি দৃষ্টি সরাসরি কিরণের চোখে নিবদ্ধ। রাগে অপমানে কিরণের চোখ ভিজে গেল। এত অপমান তাকে কেউ কখনো করেনি। উজান তাকে প্রথম থেকেই দেখতে পারত না। তার ধারণা কিরণ তার ভাইয়ের লাইফ নষ্ট করেছে, তাই সুযোগ পেলেই কিরণকে অপমান করে, এমনকি জাওহানের সামনেও।
একমাত্র ভাই বলে জাহান রাগ চেপে সহ্য করে যায়, নাহলে উজানের লাশ আজ নদীতে ভেসে উঠত। তাহলে আপনার ভাইকে কেন বলছেন না আমাকে ছেড়ে দিতে? কেন এখনো আটকে রেখেছেন আপনার ভাইয়ের জন্য? কিরণের প্রশ্নে তাচ্ছিল্য ফুটে উঠল উজানের মুখে। তাচ্ছিল্য করে বলল, কম তো চেষ্টা করিনি তোমাকে জুভের লাইফ থেকে সরাতে। জুভ তোমার জন্য কতটা উন্মাদ হয়ে গিয়েছিল জানো? দিন নেই রাত নেই শুধু তোমার নাম জপত। নাওয়া খাওয়া সব ভুলে তোমাতে বিপদ ছিল। তুমি যেদিন পালিয়ে গিয়েছিলে সেদিন জুভ আমার কাছে কান্না করে তোমাকে ভিক্ষা চেয়েছিল যেন তোমাকে এনে দেয়। একমাত্র জুভ যাতে ভালো থাকে তার জন্য তোমাকে রাখা। ওখানে যত মেয়ে দেখছো না এরও তোমার থেকে হাই ক্লাসের, ইভেন ইয়া নাও। তুমি তো তাদের নখেরও যোগ্য নাও। তোমাকে শুধু প্রয়োজনের জন্য রেখেছে, জুভের প্রয়োজনে। বুঝেন ভাই? উজান চোখ উঠিয়ে দেখে আহজান। আহজানের চোখে মুখে কৌতূহল। উজান কিরণের গলা আর হাত ঝাটকা মেরে সরিয়ে দিয়ে উঠে আসলো, ফলে কিরণ চেয়ার থেকে উল্টে পড়ে গেল। আহজান এগিয়ে গিয়ে কিরণকে ধরতে নিলে উজান বাদশাতে। আবার জন্য তোমার গায়ে লাগলে তুমিও নগ্ন হয়ে যাবে হাসান, এদিকে এসো। উজানের কঠিন আদেশে আহজান দাঁড়িয়ে পড়ে। উজানকে না বলার সাহস তার নেই, তার সে কিরণের দিকে অসহায় চোখে তাকিয়ে উজানের কাছে চলে গেল। উজান আহজানকে নিয়ে পুলের সাইডে চলে গেল। উজান আর জাওহানের কিছু কিছু কথোপকথন আহজান শুনে নিয়েছে। তার ধারণা উজান কিরণ মেয়েটাকে একদম অপছন্দ করে। উজান যদি কাউকে অপছন্দ করে তবে উজান তার দিকে ফিরেও তাকায় না। রাগ করা তো দূরের কথা, তাহলে কিরণের সাথে এত রাগ দেখালো কেন? উজানকে সে যত বছর ধরে চেনে তাতে উজানকে কখনোই এতটা রাগতে দেখা যায়নি। সবসময় শান্তভাবে হ্যান্ডেল করে। আসলে উজানকে হঠাৎ রেগে যেতে দেখে আহজান নিজেও কিছুটা ভরকে গিয়েছিল। অথচ আহজান জানলো না তার ঠিক পেছনে আরেকজনও কিরণ আর উজানের ফিসফিসানো কথাগুলো ছাড়া সব কথা শুনে ফেলেছে। হাত মুষ্টিবদ্ধ আর ক্রোধান্বিত হলেও যে সে কিছুই করতে পারবে না। আহজান কুণ্ঠিত হয়ে বলল, ভাই, একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করি? উজানের দৃষ্টি আবদ্ধ ছিল পুলের নীল পানির দিকে। তার চোখ মুখ এখনো শক্ত, গালে কাটা দাগ জলজল করছে আলোতে। সে কণ্ঠে বলল, আমার ভাইয়ের জীবনটা যে ধ্বংস করবে তাকে আমি ছেড়ে দেব না, সে যেই হোক না কেন। আর কিছু জানতে চাও? আহজান দুপাশে না বোধক মাথা নাড়ল। সে সবটুকু বুঝতে না পারলেও কিছুটা বুঝতে পারছে যে কিরণ জাওহানের লাইফে আসাতে উজান খুশি নাই। উজান বলল, চেঞ্জ দ্য টপিক। তোমার খবর কি? সামনের সপ্তাহে তোমাকে তো কক্সবাজার যেতে হবে, সবকিছু অ্যারেঞ্জ করেছো? আপনাকেও যেতে হবে ভাই। আমি এখনো ফ্রেশার, আপনি আমার ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন। কোথায় কোন আর্ট মানাবে তা আপনি বলে দিবেন, আমি করব। যাবেন তো ভাই? সময় হলে অবশ্যই যাব। আর কিছু বলার আগে পেছন থেকে কেউ একজন জোরে ধাক্কা দিলে উজানকে, যার কারণে উজান পুলে পড়ে গেল। সকলে দ্বিতীয়বারের মতন হতভম্ব হলো। উজান ভিজে গেল সম্পূর্ণ। স্কাই ব্লু টি শার্ট গলিয়ে ফ্লোরের হালকা গরম পানিতে তার শরীরের গঠন বোঝা যাচ্ছে। কপালে চুল লেপটে চোখের সামনে এসে পড়েছে। উজান হাত দিয়ে মুখ থেকে পানি সরিয়ে তাকালো উপরের দিকে। দেখল কিরণ দাঁড়িয়ে রাগে ফুঁসছে। তাকে খ্যাপা বাঘিনীর ন্যায় লাগছে, চোখে ক্রোধের আগুন। এই উজান মানুষটার জন্য তার জীবন নষ্ট। উজানকে পুলে পড়তে দেখে সকলে হেসে উঠল। আহজান নিজেও ঠোঁট চেপে হাসলো। দূরে দাঁড়িয়ে থাকা জাওহানের রাগী মুখে একটু হাসির ছোঁয়া লাগলো। উজানকে সে কিছু করতে না পারলেও কিরণ তো রাগ ঝেড়েছে। তার ভালোবাসাটা আসলেই মারাত্মক একটা বোম। উজানের সাথে কেউ কখনো বেয়াদবি করার সাহস পায়নি। যাক, অবশেষে একজন তো পেরেছে। সকলে চোখে মুখে হাসির ফোয়ারা বইলেও দুটো মানবমানবী দুজনের দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। দাউ দাউ করে জ্বলা আগুনে পৃথিবী ধ্বংস করে দেওয়ার মতন সেই দৃষ্টি। উজান শাওয়ারের চোখ বন্ধ করে বাথটবে হেলান দিয়ে আছে সে। বৃষ্টির ফোঁটার মতো ঝর্ণার গরম পানি আছড়ে আছড়ে পড়ছে তার সারা মুখে। গালের কাটা দাগ বেয়ে পানিগুলো ঘাড় অবধি পৌঁছে মিলিয়ে যাচ্ছে। বাথটবের এক হাত দূরত্বে কাছে স্লাইড। এখান থেকে নদী দেখা যায়, তবে কুয়াশার কারণে তা ঢেকে আছে। চারিদিকে কুয়াশার বিচরণে মনে হয় যেন এখন মেঘের দেশে সে ভেসে বেরোচ্ছে। কিরণের রাগী মুখ তার চোখে ভাসতেই চোখ খোলে উজান। তাকে পানিতে ফেলে দেওয়ার আনন্দ, প্রতিশোধ, রাগ সবটা তখন ফেরি লাইটের আলোতে জলজল করছিল কিরণের সারা মুখে। উজান ভেবে পায় না 2 টাকার একটা মেয়ের বুকের পাটা কতটুকু যে উজানের সাথে লাগতে আসে। যার দ্বারায় সে বেঁচে আছে তার পেটে লাথি মারছে। কিরণের উচিত ছিল উজানের বশ্যতা স্বীকার করা, উঠতে বললে ওঠা, বসতে বললে বসা। কিন্তু কিরণ তো তার সম্পূর্ণ উল্টো। ব্যাপারটা এমন হলো না যে আমার বিড়াল আমাকেই বলে ম্যাও। হ্যাঁ, এখানে কি তার কোনো ফুল আছে? কিরণের থেকেও বেশি আছে অবশ্য, তবে সে সেটা তার ইহজন্মেও স্বীকার করতে নারাজ। অন্তত কিরণের মতো একটা মেয়ের সামনে যাই করুক না সে, হোক ভুল হোক ঠিক,
তার সবই ঠিক, শুধু কিরণ ভুল, শুধুই কিরণ। উজান আবার চোখ বন্ধ করে উষ্ণ পানিতে মাথা ডুবালো, শান্তিতে। শাওয়ার শেষে নিয়ে নিজের পেন্টিং রুমে ঢুকতেই কিছু একটা কপালে সে লাগে। রুম অন্ধকার ছিল। সে গিয়ে সুইচ অন করে দেখলো জাওহান তার টুলে বসে আছে। নিচে তাকিয়ে দেখলো রঙের কৌটা। জাওহানের চোখ মুখ লাল, চোখ দুটো হালকা ভেজাও। উজানকে দেখতে পেয়ে জাওহান ব্যস্ত হয়ে তার কাছে আসলো, কপালে হাত রেখে বলল, ব্যথা লেগেছে ভাই? সরি রে, ভুল করে লেগে গিয়েছে। বলছে ঠিকই, কিন্তু তার চোখে মুখে কোথাও অনুতাপের ছাপ পেল না উজান। উল্টো যেন জাওহান উজানকে মেরে খুবই মহৎ কাজ করে ফেলেছে। উজান ঝাড়ি মেরে জাওহানের হাত সরালো, শীতল চোখে তাকিয়ে বলল, নাটক কম করবি আমার সামনে। প্রত্যুত্তরে জাওহান হাসলো হো হো করে। উজান চারপাশের চোখ বোলাতে চোখে বিষাদ এসে ভর করলো। তার সবগুলো আর্ট কালো রং মাখানো, একটা আর্ট তো বাদ নেই। ছোট্ট একটা টুলের ওপর ছিল দুটো হাতের মিলনের ভাস্কর্য। এটা সে স্কাল্পচার ডিপার্টমেন্টের স্টুডেন্টের নিকট উপস্থাপন করবে বলে বানিয়েছিল। সেটা টুকরো টুকরো ভাঙা অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে নিচে পড়ে আছে। সে কঠিন চোখে জাওহানের দিকে তাকালে জাওহান নিষ্পাপ চোখে তাকায়, বলে, উপস, আমি তো জাস্ট একটু আর্ট শিখতে চেয়েছিলাম তোর মতো। ভাবলাম আর্ট করে তোকে তাক লাগিয়ে দেব, কিন্তু দেখ না, একটু সুন্দর হলো না। বলার পর জাওহান হেসে ফেলে আবার। উজান সবগুলো আর্ট ভালো করে দেখলো। কালো রঙের জন্য সবগুলো আর্টের সৌন্দর্য ঢাকা পড়েছে, যেন আর্ট নয়। উজানের মনে জাওহান এই কালো রঙা বিষ ঢেলে দিয়েছে। রাগে দুঃখে উজানের সমস্ত শরীর কেঁপে উঠল। এইসবগুলো আর্ট তার বড় সাধনা। মনের মাধুরী মিশিয়ে এইগুলো সে এঁকেছে। এগুলো সে কখনো প্রদর্শনীতে উপস্থাপন করেনি। এগুলো একান্ত, যা দেখলে তার মনের সকল খারাপ লাগা কর্পূরের মতো নুবে যায়। উজান আগে গিয়ে ড্রয়ার খুলে একটা ক্যানভাস বের করলো, তাতেও কালো রং। এবার যেন উজানের দুঃখ আকাশসম হলো। এই ক্যানভাসে তার সবচেয়ে প্রিয় একটি আর্ট ছিল, যেখানে গোলাপ ফুলের গাউনে মোড়ানো একটি মেয়ে বাগানের গোলাপে হাত ছোঁয়াচ্ছে, চুলগুলো কোমর সমান। তার ঠিক অদূরে একটি বটগাছের নিচে একটি ছেলে তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে, অথচ ছেলে এবং মেয়েটির কারো চেহারায় অঙ্কিত নয়। তাদের চেহারা আঁকতে পারেনি উজান, কেন জানি না। তবে এই আর্টটি যতবারই মনে এসেছে ততবারই ছেলেটির এবং মেয়েটির চেহারা সে অস্পষ্ট দেখেছে, একদম ধোঁয়াশা। তবে সে অনুভূতি খুব গাঢ়ভাবে উপলব্ধি করতে পারছিল। ছেলেটির চাহনি ছিল গভীর। বহুকাল অন্ধকারে থাকার পর এক টুকরো আলো চোখে পড়লে মানুষ যেমন সেই আলোটির জন্য মরিয়া হয়ে ওঠে, তেমনি মরিয়া হয়ে উঠেছিল সেই ছেলেটি মেয়েটিকে পাওয়ার জন্য। আর মেয়েটি খিলখিল করে হাসছে, চোখে মুখে অন্যরকম উজ্জ্বলতা, প্রাণবন্ত। তার এই প্রিয় আর্টের ওপর জাওহান কালো রং দিয়ে মেয়েটির চেহারা বিকৃত করে দিয়েছে। ছেলেটির ওপর ক্রস চিহ্ন আঁকা, পেছনের নীল আকাশ লাল রং দিয়ে রক্তের মতো ঢেলে দেওয়া হয়েছে। উজান তাকালো জাওহানের দিকে, চোখ রক্তিম তার। জাওহান তা দেখে অবাক আর ভয় পাওয়ার ভান করলো। ও মাই গড রুজি, এভাবে তাকাবি না প্লিজ, আমি খুব ভয় পাচ্ছি। দেখ দেখ দেখ, আমার হাত পা কাঁপছে। বলে মুখ চেপে হাসলো জাওহান, তার হাসি পাগলের মতন। কেন এমন করলি তুই? উজানের গলার স্বর কাঁপছিল। এবার জাওহান হাসি থামিয়ে সেও কঠিন স্বরে কঠিন করে ফেললো চোখ মুখ, বলল, যেমনটা তুই করেছিস তেমনটাই ফেরত পেয়েছিস। তুই জানিস আর্ট আমার কি? কি করে করতে পারলি এটা? যেটার মধ্যে আমি নিজের জীবন খুঁজে পাই সেটাই তুই ধ্বংস করে দিলে। কেমন ক্ষতি করেছিলাম তোর? উজান শান্ত গলাতেই বলল, আরে ওজি, তুই এখনো রাগছিস না কেন? আমি তো তোর রাগ দেখার জন্য ওয়েট করছি। তখন কিরণ সামান্য একটা কথা বলায় তুই যেমনটা রেগে গেলি, আর এখন আমি তোর জীবনের অনেক বড় বড় ক্ষতি করে ফেললাম, তাও তুই রাখছিস না। স্ট্রেন্স। তারপর পা দিয়ে একটা চেয়ার উজানের দিকে ঠেলে দিয়ে বলল, বসে কথা বলি চল। উজান ধাক্কা মেরে সরিয়ে দিল চেয়ারটা। জাওহান দরজা আটকে দিতে দিতে বলল, কুল ব্রো। কিরণ ঘুমোচ্ছে, তোর চিৎকার চেঁচামেচিতে আমার জানটার ঘুম ভেঙে যাবে। জাওহান নিজেই চেয়ারে বসলো, বলল, আজ তোর ঠিক কি হয়েছিল রে উজি? তোর যে এত রাগ তা তো জানতাম না। ইদানিং কি হয়েছে তোর বলতো? রাগে তো বেড়েছে কেন? আগে তো এমন ছিলি না। আগে তো তুই এমন ছিলি না। জাওহান দু হাত মাথার পেছনে নিয়ে হেলান দিল, বড় একটা শ্বাস ছেড়ে বলল, আজ কিন্তু তুই বড্ড বাড়াবাড়ি করে ফেলছিস বুঝি। কিরণকে তুই একদমই দেখতে পারিস না, দ্যাটস ফাইন। ওকে, তুই বাজে বাজে কথাও বলেছিস, মুখ বুজে সহ্য করে নিলাম, একমাত্র ভাই বলে। কিন্তু কিরণকে আঘাত করার সাহস পেলি কোথা থেকে? তোর নখের দাগ বসে গিয়েছে ওর গলায়, ইউনো।
কিরণের গায়ে একটা আঁচড় লাগলে আমি কতটা ডেসপারেট হয়ে যাই। কেউ ওর দিকে হাত বাড়ালে তাকে আমি জ্যান্ত রাখি না, তেমন তুইও বাড়িয়েছিস। তোকে তো আর আঘাত করতে পারি না বল, আমার জানের জিগারের বেস্ট ফ্রেন্ড তুই। তাই তোর আর্টগুলোতেই না হয় নিজের ক্ষোভ মিটিয়ে নিলাম। বলে জাহান ঘাড় কাত করে তাকায় উজানের দিকে, মুখে তার পৈশাচিক হাসি। উজানের আসলে কি করা উচিত সেটা সে নিজেও ভাবতে পারছে না। জাহান যে কিনা তার পেন্টিং রুমে তার পারমিশন ছাড়া ঢুকতো না, আজ সে তার সন্তানসম আর্টগুলোকে নষ্ট করেছে। উজানের তখন না রেগে উপায় ছিল না। কিরণ কি বলেছিল? সে নাকি কিরণকে অনুরোধ করেছে, এমনকি কিরণের পা পর্যন্ত ধরতো। সিরিয়াসলি কিরণ নিজেকে ভেবেছেটা কি তার ভাইয়ের সাথে প্রেম করে বলে তারও মাথায় চড়ে বসবে? এটা সে কিছুতেই মানতে পারছিল না। আর সেই সময় কিরণের জন্য জাহানের করা সমস্ত অপরাধগুলো চোখের সামনে ভেসে উঠল, যেগুলো তার রাগকে বাড়িয়ে দিয়েছিল মুহূর্তেই। তার রাগ কন্ট্রোল করার ক্ষমতা চমৎকার, কিন্তু যেখানে কিরণের জন্য জাহান বাবা মায়ের সাথে 1 মাস কথা বলেনি, সেই বিষয়টা একদম মেনে নিতে পারেনি উজান। জাহানকে শতবার বুঝিয়েছিল, সেই পাগল বোঝানি। তা উজান চুপচাপ কিরণকে মেনে নেওয়ার চেষ্টা করেছিল। তবে আজ কিরণের হেই করে বলা কথাগুলোতে উজানের পুরনো রাগ সাপের ফনা তুলে ফুঁসে উঠেছিল। তাই তো সে রাগের মাথায় কি করে ফেলেছিল। দীর্ঘশ্বাস ছাড়লে উজান। আজ এমনটা না করলে তার আটগুলো বেঁচে যেত। জাহানের করা এই কাণ্ড ছিল তার ভাবনাতীত। তার এই কাজে উজানের ভেতরে ঠিক কতটা কষ্টের জোয়ার বইছে সেটা সে কাউকে বোঝাতে পারবে না। জাহান বলল, আমি এখন তোর সাথে কোনো ঝামেলা করতে চাই না, শুধু চাই তুই গিয়ে কিরণকে সরি বলবি, ব্যাস, শেষ। বলবো না। উজানের দৃঢ় জবাব। জাহান বিরক্তির আওয়াজ তুলল। এত ইগো প্রবলেম কেন তোর? ভুলটা আজ তোর বেশি ছিল উজি। তুই কিরণকে রাস্তার মেয়ে, ক্লাসলেস, বস্তির মেয়ে বলেছিস, হার্ডও করেছিস। সেই হিসেবে কিরণ তোকে তেমন কিছুই বলেনি, তাই ওকে গিয়ে সরি বলবি। উজান চুপ করে রইল। তার চুপ থাকায় জাহান বুঝে নিল উজান কিছুতেই সরি বলবে না। জুফ ওয়ার্নিং দিল এবার। তুই যদি কিরণকে সরি না বলিস তাহলে তোর সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। উজান বাইরে স্বাভাবিক থাকলেও তার ভেতরটা বিদ্যুতের মতন চমকে উঠল। 27 বছর ধরে যেই ছেলে কিনা তাকে ছাড়া এক মুহূর্তও দূরে থাকতো না, সেই ছেলেটা দুদিনের মেয়ের জন্য সম্পর্ক ছিন্ন করতে চাইছে। উজানের বিশ্বাস করতে খুব কষ্ট হলো যে এটা তার যুগ। জাভান যা বলে তাই করে, যেমনটা বাবা মায়ের সাথে করেছিল। তার মানে এখন সত্যি সত্যি তার সাথে সম্পর্ক শেষ করে দেবে। কিন্তু সে তার ভাইকে ছাড়া থাকবে কি করে? নিজের খুশির কথা না ভেবে যে কিনা সারাটা জীবন ভাইয়ের খুশির কথা ভেবেছে, তার কথা অনুযায়ী সব করেছে, সেই ভাই চলে গেলে তার কি হবে? এই পৃথিবীতে একমাত্র আপন বলতে জুফি আছে তার, আর এই দুর্বলতার সুযোগ জুফ কাজে লাগাচ্ছে। তুই এর আগে মম ড্যাডের সাথে এমন করেছিলে। করতে বাধ্য হয়েছিলাম। তারা কিরণকে যদি সহজে মেনে নিত তাহলে এমনটা হতো না। কিরণকে তারা অপমান করেছে। আর মম ড্যাড যে কষ্ট পেয়েছে তা কিছু না, দুদিনে মেয়ে সব। বাবা মা আমাকে ভালোবাসলে কিরণকে মেনে নিত। কিরণকে মেনে নেয়নি তার মানে তারাও আমাকে ভালোবাসে না। আমিও তো কিরণকে মেনে নেইনি, তার মানে কি আমি তোকে ভালোবাসি না? জাভান এই প্রশ্নের জবাবে চুপ করে গেল। বাবা মায়ের থেকে উজান তাকে বেশি ভালোবেসেছে, এই কথা সে কখনো অস্বীকার করতে পারবে না। তার কোনো কাজ যদি অন্যায় হয় তাহলে উজান তাকে প্রথমে বোঝাবে। যখন দেখবে জাভান অন্যায় করে আনন্দ পাচ্ছে তখন সে আর বাধা দেবে না। তার কাছে জাভানের প্রায়োরিটি সবার আগে। জাভানের উত্তর না পেয়ে উজান কিছুটা তাচ্ছিল্য করে বলল, এখন তো তোর কাছে টাকা আছে, তাই বাবা মাকে মূল্য দিচ্ছিস না। অথচ যখন তুই ছোট ছিলি তারে কিন্তু কোলে পিঠে করে মানুষ করেছিল, তোকে ভালোবেসেছিল। তার প্রতিদান হিসেবে তুই তাদের ফোন কল তোলা বন্ধ করে দিলি। মা ফোন করে কত কান্না করে জানিস তোর সাথে একবার কথা বলার জন্য, তুই তো পাত্তাই দিতি না, সারাক্ষণ কিরণ কিরণ করিস। তারপর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, এই যে তুই যার জন্য সবার সাথে সম্পর্ক শেষ করছিস, যার নাম 1000 বার নিচ্ছিস, ভালোবাসি ভালোবাসি করছিস, সে কিন্তু তোকে ভালোবাসে না। এবার জাভানের ভ্রু কুঁচকে এলো, বলল, ওকে তোর থেকে বেশি আমি চিনি। ও আমাকে ভালোবাসে কি ভালোবাসে না সেটাও জানি। তুই ভালোবাসা অন্ধ হয়ে গিয়েছিস, তাই ভাবছিস তোর চারপাশের সবাই তোকে ভালোবাসে। এটা কিন্তু ভুল। কিরণ তোর একটু কেয়ার করে, তোর সাথে মিশে, মুখে ভালোবাসি বলে, তার মানে এই না আছে তোকে সে ভালোবাসে। ওর চোখের দিকে ভালো করে একবার তাকিয়েছিস? ওর চোখে নিচের জন্য ভালোবাসে দেখেছিস? কিরণ তাকে ভালোবাসে না, যা করে সবটাই মায়ের বসে। কিরণ যেদিন নিজ মুখে বলবে ও আমাকে ভালোবাসে না, সেদিন হবে ওর জীবনের শেষ দিন। আমাকে ভালোবাসি না বললেও
ওর মুখ থেকে অন্য কারোর জন্য ভালোবাসি বলাটা তো আমি মেনে নেব না। বিদ্রুপ কণ্ঠে উজান বলল, কেমন ভালোবাসা তোর? জোর করে ভালোবাসিয়ে নেবে আর ভালো না বাসলে মেরে ফেলবে? কিরণ কে চায় না চায় সেটা তো কখনো বুঝতে চেষ্টা করিস না, সবসময় নিজের পছন্দ অপছন্দ চাপিয়ে দিতে জানিস শুধু। জাওয়ানের ভেতরে ক্রোধের আগুন জ্বলতে লাগলো। কিরণ তাকে ভালোবাসে না এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। পরক্ষণেই মনে হলো কিরণ তো তাকে কখনোই বলেনি যে সে তাকে ভালোবাসে না। উজান শুধু তাকে রাগানোর জন্য এমনটা বলছে, কারণ উজান তো কিরণকে দেখতে পারে না, তাই কিরণের নামে মিথ্যা বলছে। বাতে আগুনে পানির ছিটা লাগলো। সে শান্ত হয়ে বলল, এসব ফাউল কথা বাদ দে এখন। কিরণ ভালোবাসলেই কি, না বাসলেই কি, ওকে আমার সাথে থাকতে হবে।